দেশে ফিরল ওসমান হাদির মরদেহ, রাখা হবে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। বিচার দাবিতে শাহবাগে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ভারত বিরোধী কথা বলার কারণে এই ভারতের যেই গোষ্ঠীটা আছে ফ্যাসিস্টটা, তাদের সাথে মিলে আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করেছে। হাদিকে যারা মেরেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদেরকে শাহবাগে যদি ফাঁসি না দিতে পারে আমরা এই রাজপথ ছাড়ছি না। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, এছাড়াও আরো কিছু শিরোনাম আমাদের কাছে আছে। কলি, যেমনটি আমরা তথ্য পেলাম, হ্যাঁ, প্রধান শিরোনামে দিয়েছিলাম ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে এবং এই মুহূর্তে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তাকে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরো কিছু আমাদের কাছে তথ্য আছে, তবে তার আগে আমাদের হাতে আরো হেডলাইনগুলি আমরা দেখে নেব। ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মসজিদ উপাসনালয়ে দোয়া প্রার্থনা। কাল রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় মর্মাহত প্রধান উপদেষ্টা, 2 সম্পাদকের সঙ্গে ফোনালাপ, সহযোগিতার আশ্বাস। শহীদ মিনারে ছাত্রদলের সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি। হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে বিএনপি। নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। নিতে পারছেন বিশেষ চিকিৎসা। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে ফের বৈঠক আজ। আলোচনায় সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক বাহিনী সহ নানান ইস্যু। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আমি জান্নাতুল কুলিও আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর থেকে বিমানে দেশে আনা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 6টার ঠিক আগ মুহূর্তে হাদির মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নেওয়া হচ্ছে হাসপাতালের হিমঘরে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল মিছিল সহ হাদির মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেই সাথে কাল একই দিনে রাষ্ট্রীয় শোক পালিত হবে, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান করছে নানা শ্রেণী পেশার মানুষ। চলছে আন্দোলন, স্লোগান। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। এ সময় বিপ্লবী সরকার গঠনের দাবি তোলেন তারা। হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আমাদের সহকর্মী আছেন সেখানে। এই মুহূর্তে আমরা যাব রিশাদ হাসানের কাছে, তিনিও আছেন হৃদরোগ ইনস্টিটিউটে। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। রিশাদ, জানাবেন সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন?
হিমঘরে এবং আমরা জানতে পেরেছি যে হিমঘরের এরই ভেতরে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বোপরি কিছুক্ষণ আগেই কিন্তু তাকে একেবারে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই হিমঘর এলাকায় এবং সেখান থেকে কিন্তু সরাসরি তার মরদেহ রাখা হয়েছে হিমঘরে। আজকের রাত তার মরদেহ থাকবে হিমঘরেই এবং পরবর্তীতে আগামীকালকে তার নামাজে জানাজা সহ বাকি আনুষ্ঠানিকতার জন্য পারিবারিক এবং ইনকিলাব মঞ্চের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু আসলে তার বাদবাকি যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করা হবে। আমি যদি একটু পেছন থেকে বলতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক সমন্বয়ক ওসমান হাদি তাকে 12ই ডিসেম্বর শুক্রবার তিনি জুমার নামাজ শেষের গণসংযোগ করে যখন ফিরছিলেন সে সময় আসলে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীতে তার অপারেশন এবং দুটি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনার পর তাকে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে এবং এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকালকে তার আরেকটি অপারেশন হওয়ার কথা ছিল পারিবারিক সম্মতির ভিত্তিতে, কিন্তু আসলে সেই অপারেশনটি হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই অপারেশনের পূর্বেই আসলে তিনি পরলোক গমন করেন এবং এরপর থেকে কিন্তু আসলে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন সকলেই কিন্তু আসলে তার মৃত্যুতে শোক জানিয়েছে এবং তার মৃত্যুতে আগামীকালকে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা গতকালকে কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে কিন্তু সেই কথা জানিয়েছেন এবং 1993 সালে জন্ম নেওয়া ওসমান হাদি জন্ম নিয়েছিলেন ঝালকাঠির নলসিটি এলাকায় এবং সেখানে কিন্তু তিনি বেড়ে উঠেছেন। সেখানে তিনি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে বিশেষ করে 2024 জুলাই আন্দোলনে তিনি অন্যতম নেতা বা নেতৃত্ব দানকারী হিসেবে সুপরিচিত হন এবং সেই সময় কিন্তু রামপুরা বাড্ডা সহ বাসাবো এলাকার যে আশপাশের যেসব এলাকা আছে খিলগা সেসব এলাকায় তিনি সমন্বয়কের ভূমিকায় ছিলেন এবং সে সময় আসলে তরুণ প্রাণ যারা রয়েছে বা সাধারণ ছাত্র জনতা তাদেরকে তিনি উজ্জীবিত করেছেন এবং ফ্যাসিবাদের পতনে কিন্তু তিনি আসলে ব্যাপক ভূমিকা কিন্তু রেখেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তার এই আন্দোলন বা তার এই বিপ্লবী যাত্রা কিন্তু থেমে থাকেনি। তিনি সবসময় অন্তর্বর্তী সরকারেরও কিন্তু তিনি বিরোধিতা করেছিলেন বিভিন্ন সমালোচিত কাজগুলোর এবং পরবর্তীতে কিন্তু তিনি কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ গোষ্ঠী ব্যক্তি কাউকেই কিন্তু আসলে সমালোচনা করতে তিনি ছাড়েননি। তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, তিনি প্রতিবাদী ছিলেন, তিনি বিপ্লবী ছিলেন সর্বোপরি এবং তার চেয়েও বড় ব্যাপার হলো তিনি আসলে মানুষের হৃদয়ে ছিলেন এবং তার প্রতিফলন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেল 24 ঘন্টা বা তার বেশি সময় ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় এবং আজকে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে, সারা দেশে বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে তার রুহের মাগফিরাত কামনায় এবং আজকেই কিন্তু 6টার কিছুক্ষণ আগে 5:45 নাগাদ কিন্তু তাকে বহনকারী যে বাণিজ্যিক বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবার পর তাকে সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয়। যদিও প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ সহ তার পারিবারিক সিদ্ধান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নিয়ে আসা হবে, কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিকতার খাতিরে তাকে কিন্তু আসলে আজকে নিয়ে আসা হয়েছে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর এলাকায়। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি হৃদরোগের হিমঘরের একেবারে কাছে এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে তার মরদেহ এরই মধ্যে লাশবাহী গাড়ি থেকে হিমঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আসলে রাখবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং এরপর কিন্তু আগামীকালকে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরে মানিক এভিনিউতে তার নামাজে জানাজা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো করা হবে এবং তার দাফন কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু আসলে যথাযথ মর্যাদায় কিন্তু সম্পন্ন হবার কথা রয়েছে। আমরা সিঙ্গাপুর থেকে যখন তার মরদেহ বাংলাদেশে আসছিল সে সময় সিঙ্গাপুর থেকে তার মরদেহ যখন বিমানে উঠছিল তখন দেখছিলাম যে তার কফিনটি বাংলাদেশের পতাকা দিয়ে আবৃত করা হয়েছে এবং সেটি কিন্তু আসলে বাংলাদেশে এসেছে এবং পরবর্তীতে কিন্তু তার পরিবারের বা ইনকিলাব মঞ্চের যে যারা সদস্য রয়েছেন মানে একেবারে মূল সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে একেবারে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, মূলত তাদের ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ সেখান থেকে আসলে বেশ কিছু তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু আসলে কিছু
আমরা তথ্য সরবরাহ করতে পারি। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে কিন্তু আসলে সারা দেশে শোকের যে ছায়া সেটি নেমে এসেছে উত্তাল পুরো ঢাকা শহর, এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিক্ষুব্ধ জনতা তাদের যে বিক্ষোভ কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিক্ষোভ কার্যক্রম আজকে দিনভর দেখতে পেয়েছি। এবং ওসমান হাদির যে মূল যে বিষয় ছিল, তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে ছিলেন এবং তিনি চাইছিলেন যে আসলে মব ভায়োলেন্স না করে কিভাবে আসলে দেশের উন্নতি করা যায়, সামনের দিকে এগোনো যায়, এবং বিশেষ করে রাষ্ট্রকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমটিকে আসলে চালিয়ে নেওয়া যায়। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদি যখন বিভিন্ন টেলিভিশন টক শো বা গণমাধ্যমে যখন কথা বলতেন, তখন কিন্তু আসলে যে একেবারে সত্য এবং ন্যায়ের পক্ষে আসলে যে ধরনের কথাবার্তা বলার, সেগুলো কিন্তু তিনি আসলে সবসময় বলে এসেছেন, যে কারণে আসলে তিনি সর্বজনের কাছে একেবারে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তৈরি হয়েছিলেন। এবং তিনি আসলে বারবার কিন্তু আসলে আমরা জানি যে আসলে যেদিন তিনি গুলিবিদ্ধ হন 12 ডিসেম্বর, তার আগেই কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরে বলছিলেন যে তাকে বিভিন্ন মুঠোফোনের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে তাকে বেশ হুমকি দেওয়া হচ্ছিল, এবং সেই হুমকির প্রেক্ষিতে কিন্তু আসলে তিনি বারবার বলেছিলেন যে আসলে তিনি আসলে একটি শহীদ মৃত্যু চান, তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে চান, তিনি হাসি মুখে আসলে ফিরে যেতে চান যেখান থেকে এসেছেন সেখানে। এবং সেই বিষয়গুলোই কিন্তু আসলে পরবর্তীতে তার সঙ্গে ঘটেছে, এবং আসলে যে কারণে গতকালকে যখন রাত 9:45 দিকে অর্থাৎ 9:45 ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এবং সারা দেশের মানুষ জানতে পারে যে, এবং গণমাধ্যমগুলোতেও তখন খবর ছড়িয়ে পড়ে যে আসলে ওসমান হাদি আর নেই, এবং তারই চলে যাওয়া আসলে যেসব রাজনীতিবিদ আজকে দিনভর কথা বলেছেন বা বিভিন্ন জায়গায় গতকাল থেকে কথাবার্তা হচ্ছে, সেসব জায়গায় কিন্তু রাজনীতিবিদরাও বলেছেন যে আসলে তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। এবং যদিও আসলে তিনি বিপ্লবী ছিলেন এবং তিনি আসলে বিপ্লবকে সমর্থন করতেন, তিনি ইনসাফের জন্য, আধিপত্যবাদ বিরোধী হবার জন্য কিন্তু তিনি আসলে বিপ্লব করেছেন, এবং সেই বিপ্লব সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, এবং তিনি যে আসলে খেটে খাওয়া মানুষের জন্যই কাজ করতেন সেটি কিন্তু আসলে বেশ অনেকবার কিন্তু প্রমাণিত হয়েছে। জি, আর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আসলে তার এই অকাল প্রয়াণে আসলে সারা দেশ আসলে শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি শাহবাগে, আমাদের আরেক সহকর্মী আছেন নাইমাল জিকো, তার কাছে। জিকো, আপনার কাছে শাহবাগের কি খবরাখবর আছে জানাবেন আমাদের। হ্যালো, আপনাকে যেমনটি জানেন যে আজকে কিন্তু গতকাল রাত থেকেই শাহবাগ পুরা উত্তাল অবস্থায় রয়েছে, এবং ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই কিন্তু ফুঁসে উঠেছেন ছাত্র জনতা। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বাংলা মোটর, শাহবাগ থেকে শুরু করে সারা দেশে ছাত্র জনতারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আজকে ভোর থেকেই কিন্তু এখানে এসে জড়ো হতে থাকেন, এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা যেখানে জমায়েত হয়েছেন, এবং তারা যেটি বলছেন যে তার যতক্ষণ পর্যন্ত তার খুনিদের আসলে ধরে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। সামনে আসছে নির্বাচন, সেই নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ থাকার কথা ছিল সেটি কিন্তু বারবারই ব্যাহত হবে যদি এই হত্যার বিচার যদি সুষ্ঠুভাবে না করা হয়। যেমনটি জানেন যে গেল শুক্রবারে কিন্তু জুমার নামাজের পরপরই ওসমান হাদিকে গুলি করা হয়, এবং এরপরই কিন্তু পালিয়ে যায় তাকে গুলি চালানো সেই ঘাতক ফয়সাল, এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত তাকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার কারণে এই ক্ষোভ কিন্তু ফেটে পড়েছে প্রত্যেকটি ছাত্র জনতার মাঝে। আজ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন হাদির ভক্ত অনুরাগীরা, এবং তারা চান এর সুষ্ঠু বিচার যাতে সামগ্রিকভাবে সম্পন্ন হয়। কিছুক্ষণ আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, এবং সেটি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে, এবং কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু রাখা হয়েছে। এর আগেও যদি কথা ছিল যে আজকে সন্ধ্যায়
তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই মসজিদটি রয়েছে সেই মসজিদে। তবে পরবর্তীতে সেই স্থানটি পরিবর্তন করে তাকে আজকে হিমঘরে রাখা হচ্ছে। আগামীকাল সর্বসাধারণের শ্রদ্ধার মধ্য দিয়ে কিন্তু এই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার কফিন ছুঁয়ে শপথ পাঠ হবে এমন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এবং আজকে এখানে যারা ছাত্র জনতারা এসেছেন তারা কিন্তু বলেছেন যে এখানে যারা এখন পর্যন্ত ছাত্র জনতারা এসেছেন তারা বলেছেন যে এই শাহবাগ চত্বরের নাম শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে যাতে করা হয় এবং সামনে নির্বাচন সুষ্ঠু বেগবান এবং লেভেল প্লেইং ফিল্ড করতে আসলে যা যা প্রয়োজন তার মধ্যে কিন্তু সর্বপ্রথম দাবি রয়েছে এই ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা, পাশাপাশি জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতেরও কিন্তু দাবি উঠে এসেছে আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে। তো যেমনটি বলছিলাম যে এখানে ওসমান হাদির পক্ষ থেকে আসলে ওসমান হাদির বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু এখানে এসে অবস্থান করছেন হাজার হাজার মানুষ। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবেন না। এবং গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি তাদের এই অবস্থান রয়েছে এবং তারা এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে জিকো। একই সাথে আমার আগের সহকর্মী রিশাদ হাসানও জানাচ্ছিলেন সবশেষ তথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউট হিমঘরে। সেখান থেকে আমাদের সহকর্মীরা সেখানকার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আরও একবার যুক্ত হতে চাই সহকর্মী আরিফের সঙ্গে। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শরীফ ওসমান হাদির মরদেহ যখন বাংলাদেশে বা শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসা হয় তখন থেকে বা এর আগে থেকেই কিন্তু রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। যখন গতকাল 10টার দিকে শরীফ ওসমান হাদি মৃত ঘোষণা করা হয় তখন থেকে অতি উৎসাহী হয়ে কেউ কিন্তু হত্যা ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করেছে বা এই ধরনের অপ্রীতিকর যে ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু রাজধানীব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি চেকপোস্ট থেকে শুরু করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি থেকে শুরু করে এই ব্যবস্থাটি কিন্তু আমরা দেখেছি। সেই সাথে কিছুক্ষণ আগে 5:45 শাহজালাল বিমানবন্দর শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়। সেই মরদেহ এখন সোহরাওয়ার্দীতে নিয়ে হিমঘরে রাখা হয়েছে। আর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হবে এবং তখন ভারী ব্যাগ বা থলে টাইপের যে ধরনের বস্তুগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবেই যাতে নিয়ে যাওয়া না হয় এবং এমনকি ড্রোন উড্ডয়নেরও ক্ষেত্রে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই ছিল রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে সবশেষ করেই। জি, ধন্যবাদ আপনাকে আরিফ। আগের চেয়ে বেশি স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্রিফিংয়ে এমন তথ্য দিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। জানাবো জেরেসারিম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন বানচাল করতে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশি বিদেশি চক্রান্তকারীরা হাদির মৃত্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ চিহ্নিত করেছে। এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যমে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাকরুদ্ধ গোটা জাতি। তার মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সারা দেশে বিচ্ছিন্নভাবে হামলার পেছনে সুগভীর চক্রান্ত আছে বলছে বিএনপি। কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়ি করে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে ও বাইরে সক্রিয় পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এদিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনের নেতারা। সেই সঙ্গে হাদির হত্যাকাণ্ড কেন্দ্র করে নৈরাজ্যকারীদেরও বিচারের আহ্বান ছাত্রদলের। আমরা যখন একটি জাতীয় নির্বাচনের দিকে একদম এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই শরীফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা চলমান রয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি দেন ছাত্রদল নেতৃবৃন্দ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এ সময় সম্পাদকদেরও এবং গণমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা, একই সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাদির মরদেহ কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, বাদশোহর মানিক মিয়া এভিনিউয়ে হবে জানাজা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে ক্রেতার ভিড় দেখা গেছে। সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। ক্রেতারা জানান, গুণগত মানসম্পন্ন পণ্যের সাথে তাজা মাছ, মাংস এবং সবজি পাওয়া যায় বলেই ছুটির দিনে চলে আসেন তারা। একই সাথে ফার্মেসি কর্নার, অর্নামেন্টস সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপারশপ মিনাবাজারে নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের JCX বিজনেস টাওয়ারে সুপার মার্কেট চেইন শপ মিনাবাজারে সকাল থেকেই ক্রেতাদের সমাগম দেখা যায়। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি, একই সাথে মৌসুমি ফলফুল, আর সেই সাথে পাওয়া যাচ্ছে মাছ, মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য। দেশ বিদেশ থেকে আমদানি করা পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ফের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার সকালে মায়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তির দ্বিতীয় ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনের ভূখণ্ডের শাসনভার দেয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার কথা রয়েছে। আর এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এবারে খেলার খবর। এশিয়া কাপের সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে 8 উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়েছে ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে 27 ওভারে নেমে আসা ম্যাচে স্কোরবোর্ডে 121 রান তুলতে পারে বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন সামিউর রহমান, প্রতিপক্ষের হয়ে 4 উইকেট দখল করেন আব্দুস সুবহান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে।